এখন আমরা আলোচনা করব ক্লাস 11 এর অমরনাথ যাত্রার যে গল্পটি আছে সেই গল্পটি। এই গল্পটি তোমরা যদি একবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই গল্প থেকে যা যা প্রশ্ন আসার মতো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন এখানে রয়েছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আমি তোমাদের এটা নিশ্চিত করছি যে কোনো প্রশ্ন উত্তর তোমরা কিন্তু করতে পারবে। ইতিপূর্বেই আমি বাকি যে গল্পগুলি আছে সেই গল্পগুলির ভিডিও তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এবার এখন কথা না বলে শুরু করছি ক্লাস। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো আমি কথা দিচ্ছি প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা দিতে পারবে। তাহলে চলো কথা না বলে শুরু করছি আজকের আলোচনা। অমরনাথ যে গল্পটি লিখেছেন, যে অমরনাথ যাত্রা অমরনাথ এই গল্পটি লিখেছেন সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতার পরিচয়টা আমরা প্রথমে একটু জেনে নেব। মনে রাখবে এই সিস্টার নিবেদিতা জন্ম করেন 28 অক্টোবর 1867 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে। কি বললাম? সিস্টার নিবেদিতা জন্ম করেন 28 অক্টোবর 1867 খ্রিস্টাব্দ আয়ারল্যান্ডে। এবার এই সিস্টার নিবেদিতা প্রথম যে নামটি ছিল না, সিস্টার নিবেদিতার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। মার্গারেট এলিজাবেথ নোবেল জন্ম করেন 28 অক্টোবর 1867 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে। তিনি ছিলেন অথর, লেখক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট অর্থাৎ একজন সমাজকর্মী, ফাউন্ডার অফ স্কুল, তিনি স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন টিচার ছিলেন। টিচার মানে কি? তিনি শিক্ষিকা ছিলেন। ডিসিপল অফ স্বামী বিবেকানন্দ একজন শিষ্যা ছিলেন। তাহলে এই হলো তার পরিচয়। এখানে প্রত্যেকটি কথার মধ্যে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন হওয়ার চান্স রয়েছে, তাই খুব সুন্দর করে মনোযোগ সহকারে তোমরা শুনতে থাকো। এবার মার্গারেট এলিজাবেথ নোবেল কিভাবে সিস্টার নিবেদিতা হলো সেই গল্পটি আমি এখন তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করছি। মার্গারেট এলিজাবেথ নোবেল কিন্তু আয়ারল্যান্ডে থাকালীন তার কিন্তু স্বামী মারা যায়। তার স্বামী মারা যাওয়ার পর তিনি চলে যান ইংল্যান্ডে একটা স্কুলে তিনি তিনি শিক্ষিকার কাজ করেন। তখন আমাদের ভারতবর্ষ থেকে স্বামী বিবেকানন্দ তিনি ইংল্যান্ডে যান 1895 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। সেই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এই এলিজাবেথ মার্গারেটের সঙ্গে স্বামী বিবেকানন্দের দেখা হয়। কি বললাম? মার্গারেট এলিজাবেথ নোবেলের সঙ্গে 1895 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লন্ডনে দেখা হয়, সেটা ইংল্যান্ডে। এবার সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দের কথা শুনে, স্বামী বিবেকানন্দের বক্তব্য শুনে তার প্রতি তিনি মোহিত হন। এবং দ্বিতীয়বার যখন স্বামী বিবেকানন্দ 1898 খ্রিস্টাব্দে ইন্ডিয়া থেকে আবার তিনি সেই লন্ডনে যান, তখন দ্বিতীয়বার 1898 খ্রিস্টাব্দে এই মার্গারেট এলিজাবেথ নোবেল বিবেকানন্দের সঙ্গে, স্বামী বিবেকানন্দের সঙ্গে 1898 খ্রিস্টাব্দে ভারতবর্ষে তিনি ফিরে আসেন। ভারতবর্ষে ফিরে আসেন কোথায়? এসে তিনি সেই রামেশ্বরে যে কালী মন্দির ছিল, সেই দক্ষিণেশ্বরে সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসের যে কালী মন্দির ছিল, সেইখানে তার স্ত্রী সারদা দেবীর কাছে তিনি কিন্তু তার সেই খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। সেই হিন্দু ধর্ম যখন গ্রহণ করেন, সেই গ্রহণ করার পরে স্বামী বিবেকানন্দ তাকে শিষ্যারূপে গ্রহণ করেন এবং তার নাম দেন সিস্টার নিবেদিতা। আশা করি বুঝতে পারলে। আমি আরেকবার রিপিট করছি। 1898 খ্রিস্টাব্দে মার্গারেট এলিজাবেথ নোবেল যখন ভারতবর্ষে আসেন স্বামী বিবেকানন্দের সঙ্গে, স্বামী বিবেকানন্দ মা সারদা দেবীর কাছে নিয়ে যান। সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে সেই মা সারদা দেবীর কাছে যখন মার্গারেট এলিজাবেথ যান, সেখানে যাওয়ার পরে মা সারদা দেবীর কাছে মার্গারেট এলিজাবেথ নোবেল হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্টান ধর্ম তিনি ত্যাগ করেন। এবং খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার পর স্বামী বিবেকানন্দ তাকে শিষ্যারূপে গ্রহণ করেন এবং তার নতুন নামকরণ করেন সিস্টার নিবেদিতা। তাহলে সিস্টার নিবেদিতা নাম কোথা থেকে এলো, কিভাবে এলো তোমরা জানতে পারলে। এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে কত খ্রিস্টাব্দে দেখা হয়েছিল সেটাও জানতে পারলে। পরীক্ষা প্রশ্ন আসতেই পারে। 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রথম দেখা, 1898 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার দেখাতেই কিন্তু চলে আসা। এবার দেখো এই যে
সিস্টার নিবেদিতা, যার নামকরণ সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতা অবশেষে 13ই অক্টোবর 1911 সালে আমাদের পাশের সবারই পরিচিত শিলিগুড়িতে তিনি দেহত্যাগ করেন। এ হলো সিস্টার নিবেদিতার অল্প এখানে আমাদের অল্প কিছু তার কাহিনী। তিনি কিভাবে এলিজাবেথ মার্গারেট থেকে সিস্টার নিবেদিতা হলেন তার কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের বললাম। প্রতিটি কথায় কিন্তু এখানে প্রশ্ন রয়েছে, তাই তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবে। এবার দেখো, এবার এই যে অমরনাথ গল্পটি, এটা কিন্তু তাকে একজন বলেছিল যে তুমি বিবেকানন্দের বিষয় নিয়ে তুমি একটা বায়োগ্রাফি লিখতে পারো। জন বিবেকানন্দ তার দেহ পরিত্যাগ করেন, এটা কিন্তু তোমরা মাদার রশ্মি গল্পটির মধ্যে জানতে পারবে। এবং তখন সেই সিস্টার নিবেদিতা বলছেন যে আমি তো সম্পূর্ণ তার কাহিনী দিতে পারবো না, কিন্তু আমি যা দেখেছি তাকে যেটুকু বুঝেছি সেটুকু দিয়ে আমি অল্প অল্প করে লিখতে পারি। সেখান থেকে এই সিস্টার নিবেদিতা এই অমরনাথ যাত্রাটাকে কিন্তু একটা বায়োগ্রাফি হিসাবে কিন্তু লেখেন, একটা কিন্তু বায়োগ্রাফি। ঠিক আছে, এবার দেখো এই যে গল্পটি অমরনাথ, এই গল্পটি কোথায় আছে? চ্যাপ্টার 8 অষ্টম অধ্যায়, পরীক্ষা আসার মতো প্রশ্ন। অষ্টম অধ্যায় অফ দ্য মাস্টার অ্যাজ আই স হিম বলছে। দেখো দ্য মাস্টার অ্যাজ আই স হিম বলছে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এই যে একটা বই রয়েছে, একটা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের মধ্যে অষ্টম অধ্যায় চ্যাপ্টার 8 অষ্টম অধ্যায়ে এই অমরনাথ কিন্তু গল্পটি রয়েছে। এটা তোমরা প্রত্যেককে মাথায় রাখবে। পাবলিশড, এটা প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে। আমাদের এই যে অমরনাথ আছে, এই অমরনাথ প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে প্রবুদ্ধ ভারত ম্যাগাজিন পত্রিকাতে। প্রবুদ্ধ ভারত ম্যাগাজিন পত্রিকাতে কিন্তু প্রকাশিত হয়। মনে রাখবে 1906 খ্রিস্টাব্দে প্রবুদ্ধ ভারত ম্যাগাজিনে প্রকাশিত হয়। এবার এটা বই হিসাবে অ্যাজ এ বুক ইন 1910 ইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। এবার এটা বই আকারে 1910 খ্রিস্টাব্দে ভারতবর্ষ এবং ইংল্যান্ডে কিন্তু এটা প্রকাশিত হয়। তাহলে পত্রিকা ম্যাগাজিনে প্রকাশিত 1906 খ্রিস্টাব্দে, বই আকারে প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে ইন্ডিয়া এবং ইংল্যান্ডে। এটুকু তুমি মনে রাখবে, তোমরা সবাই মনে রাখবে। এই যে জেনার অর্থাৎ এই যে অমরনাথ যাত্রা, এটা কি? এটা হচ্ছে বায়োগ্রাফি, একটা জীবনী। স্টাইল ফার্স্ট পার্সন, অর্থাৎ এটা ফার্স্ট পার্সনে লেখা হয়েছে। মনে রাখবে গল্পটি কোন পার্সন লেখা, স্টাইল কি, পরীক্ষা আসতেই পারে। যেমন বায়োগ্রাফি, এটা আসতে পারে যে অমরনাথ যাত্রা ড্যাশ দিয়ে আসতে পারে, ইস দিয়ে ড্যাশ দিয়ে আসতে পারে, এ অবলিক অ্যান আসতে পারে। যে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, শর্ট স্টোরি আসতেই পারে, তখন তোমাদের লিখতে হবে বায়োগ্রাফি। প্রশ্ন আসার মতো প্রশ্ন। তাহলে এটা কোন পার্সনে লেখা হয়েছে? ফার্স্ট পার্সনে লেখা হয়েছে। এই হলো আমাদের অমরনাথ যাত্রা বিষয়ে আমাদের এই গল্পটির কিছু তথ্য, যেটা গল্প পড়ার আগে আমাদের জেনে নেওয়া দরকার, সেটুকু আমরা জেনে নিলাম। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু আসার মতো রয়েছে, আর বাকি দুটি প্রশ্ন তোমাদের গল্পের ভিতর থেকে আসবে। এবার চলো গল্প শুরু করছি। ওপেন এয়ার মিল মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছা বল, অর্থাৎ মোগল গার্ডেনের আচ্ছা বলে যে মোগল গার্ডেন রয়েছে, সেই আচ্ছা বলে মোগল গার্ডেনে খোলা আকাশের নিচে স্বামী বিবেকানন্দ তার সহযাত্রীদের সঙ্গে এবং সেখানে সিস্টার নিবেদিতাও ছিল, তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন। খাবার খেতে খেতে সেখানে তিনি দেখতে পান কিছু তীর্থযাত্রী সে অমরনাথ যাচ্ছে, কাশ্মীরে যাচ্ছে, হিমালয়ে যাচ্ছে। তখন তিনি সেখানে হঠাৎ ঘোষণা করেন তিনি অমরনাথ যাত্রা করবেন। এই যে তিনি অমরনাথ যাত্রা করবেন, তাহলে কোথা থেকে ঘোষণা করা হলো? যে মোগল গার্ডেন্স থেকে। সেটা কোথায় অবস্থান করছে? আচ্ছা বলে অবস্থান করছে। কখন? ওপেন এয়ার মিল, যখন তারা দুপুরের খাবার খাচ্ছিল। এখানে মনে রাখবে তিনি কোথায় যাবেন? অমরনাথ যাবেন। এবার সেই অমরনাথ যে যাবেন, সেই অমরনাথ যেতে গেলে এবার সেখানে কিন্তু কিছু ব্যবস্থা করতে হবে। তিনি যেহেতু স্বামী বিবেকানন্দ ছিলেন একজন ভারতীয় রত্ন, তাই তাকে তো সরকার পক্ষ একা ছাড়তে পারে না। তাই তিনি যখন অমরনাথ যাত্রা করবেন, তাকে অর্থাৎ তাদের যে দল থাকবে তাদের দেখাশোনার দায়িত্ব ছিল একজন স্টেট অফিসার। রাজ্য স্তরে একজন প্রশাসনিক কর্তা, স্টেট অফিসার তিনি দায়িত্ব ছিলেন। তিনি সমস্ত দায়িত্ব নিয়ে তাদের সেই অমরনাথ যাত্রা করাবেন এবং তাদের সমস্ত সুবিধা অসুবিধা তিনি দেখবেন। এবার তারা কি করলেন? সে অমরনাথ যাত্রা করার জন্য তারা আচ্ছা বল ত্যাগ করলেন
তারা নৌকা করে ইসলামাবাদ এলেন চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য। অর্থাৎ যাত্রা করতে হলে একটা চূড়ান্ত প্রস্তুতি দরকার। সেই চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য তারা আচ্ছাবল ত্যাগ করে নৌকা করে ইসলামাবাদ এলেন। তখন প্রশ্ন হতে পারে, ইসলামাবাদ তারা কিসে করে এলেন? বোটস, নৌকা করে এসেছিলেন। এবার তারা সেখানে আসার পর দেখছিলেন কি মার্স গ্যাদারিং হোস্ট, মনে রাখবে যেখানে সেখানেই সেই যে তীর্থযাত্রী যারা যাচ্ছে তাদের কিন্তু ভিড় চলছে। মানে পুণ্যার্থী তীর্থযাত্রী যারা ছিল সাধু সবাই কিন্তু সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। এবার সেই জায়গাটা তারা যেখানে যাচ্ছিল, আমরা জানি যেখানে মানুষের ভিড় থাকে সেখানে কোলাহল হয়, নানা রকম বিশৃঙ্খলা তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে সেই বিশৃঙ্খলা ছিল না, ছিল কোয়াইট অর্ডারলি পিকচার কই, অর্থাৎ সেই যাত্রাপথ ছিল কোয়াইট শান্তশিষ্ট, অর্ডারলি সুন্দর গোছানো, পিকচার কই ছবির মতো। তাহলে এবার দেখো তারা যেখানে যেত, তারা যে যাত্রাপথ একদিন তো যাত্রা করে শেষ করা যাবে না, তাই যাত্রাপথে যখন তারা সন্ধ্যা হয়ে যেত তারা কোন এক মাঠের মধ্যে তারা কিন্তু তাদের তাঁবুগুলি টানিয়ে তারা কিন্তু থাকতো, রাত কাটাতো। প্রত্যেকেই তাঁবু টানাতো, সেই তাঁবুর রং ছিল গেরুয়া কাপড়ে। এবার কেউ কেউ কোনো সাধু, কোনো সেখানে পুণ্যার্থী, কোনো সন্ন্যাসী কি করত, তাদের তাঁবুটা ছিল একটা যে বড় ছাতাগুলি আছে সেই ছাতার মতো, তার বেশি বড় হবে না, সেই ছাতার মতো তাঁবু টানিয়েও তারা কিন্তু থাকতো। এবং তারা কি করত, সেইখানে তার সঙ্গে একটা বাজার বয়ে নিয়ে যেত, সেই বাজারের মধ্যে কি কি থাকতো, সেই বাজারের মধ্যে ছিল ফ্রুটস, অর্থাৎ শুকনো জাতীয় ফল, যে ফলগুলি নষ্ট হবে না, পচে যাবে না, দীর্ঘদিন রাখা যাবে, ফ্রুটস, ফল, মিল্ক, দুধ, যে প্যাকেটের দুধগুলো আছে সেই দুধ, তারপরে ডাল, রাইস, অর্থাৎ ডাল ছিল, চাল ছিল, এগুলি কিন্তু তারা সঙ্গে করে নিয়ে যেত বাজারের মতো করে। কেউ কেউ সেখানে গিয়ে দ্রুততার সঙ্গে দোকান সাজাতো, মানে তারা এক্সপার্ট ছিল। এবার এইভাবে কিন্তু তারা মাঠের মধ্যে তাঁবু টানাতো, তারা দোকান খুলতো, বাজার মিলতো। এবং তাদের যে তাঁবু ছিল, মনে রাখবে স্বামী বিবেকানন্দ, তহসিলদার এবং সিস্টার নিবেদিতার তাঁবু কিন্তু পাশাপাশি থাকতো। কেননা সন্ধ্যাবেলা তাদের যে উনুন জ্বালানো হতো, সেই আগুনের সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু পাশাপাশি করে তাঁবুগুলি টানাতো। মানে এমন ভাবে তাঁবু তাদের টানানো থাকতো, সন্ধ্যাবেলা যখন উনুন জ্বালানো হতো সেই উনুনের চারপাশ দিয়েই কিন্তু ওই এমন ভাবে মুখ থাকতো, দরজা থাকতো সেই তাঁবুর মতো দিয়ে, যাতে তারা পাশাপাশি সেই জায়গায় আলোটা সুবিধা নিতে পারে। এবার দেখো তাহলে কি তাঁবু টানানো হলো। এবার তারা সেখানে রান্না করে যে যা পারতো খেত। পরের দিন সকালবেলা ভোর হওয়ার আগে তারা আবার সবাই চলে যেত। তারা যখন সবাই চলে যেত সেখানে কিন্তু তারা কোনো চিহ্ন রেখে যেত না, শুধুমাত্র সেখানে থাকতো তারা যে রান্না করতো, রান্না করার যে ছাই, অ্যাশ, সেই ছাইগুলি সেখানে অবশিষ্ট থাকতো। আর তারা যখন তাঁবু টানাতো সেই মাঠের মাঝখানে কিন্তু কখনো কোনো রাস্তাও বয়ে যেত। এইভাবে কিন্তু তারা কিন্তু চলতে লাগলো। এবার যেখানে যেখানে স্বামী বিবেকানন্দ তাঁবু টানাতো, তার তাঁবুর মধ্যে শত শত সন্ন্যাসী এসে ভিড় করতো। যেমন চুম্বক যেমন মানুষকে আকর্ষিত করে, ঠিক সাধু সন্ন্যাসীদেরও কিন্তু সেই স্বামী বিবেকানন্দ সেই চুম্বকের মতো আকর্ষিত করত। তাই বলছে, দেখো এখানে লেখা আছে 100 of monks, অর্থাৎ এই যে 100 of monks অর্থাৎ শত শত সন্ন্যাসী, মানে তাকে ঘিরে কিন্তু থাকতো। তাদের যে একটু আগে বললাম, তাদের যে তাঁবুগুলি ছিল সেগুলা ছিল কিন্তু ভালো বড় বড় সাইজের আমব্রেলা, অর্থাৎ ছাতার মতো। সেই ছাতার রং ছিল কি, কেমন ছিল? গেরুয়া রং ছিল। তাহলে এখানে থেকে প্রশ্ন আসতে পারে যে তারা স্বামী বিবেকানন্দ কোথা থেকে ঘোষণা করেছিলেন তারা অমরনাথ যাবেন? প্রশ্ন হচ্ছে তোমাদের মোগল গার্ডেন্স থেকে আচ্ছাবল থেকে কোথায় গিয়েছিল? আচ্ছাবল থেকে তারা গিয়েছিল কি ইসলামাবাদ। ইসলামাবাদ কিসে করে গিয়েছিল? নৌকা করে গিয়েছিল। এবং সেখানে কি হতো? মার্চ অফ গ্যাদারিং হোস্ট, সেখানে পুণ্যার্থী বা তীর্থযাত্রীদের ভিড় হতো। এবার সেটা সেই জায়গাগুলি দেখতে কেমন ছিল? কোয়াইট, অর্ডারলি, পিকচার কুই, এইরকম প্রশ্ন আসতে পারে। তার যে মাঠে যে তাঁবু টানাতো, সেই মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলে যেত, সেই তাঁবুগুলি তারা পাশাপাশি সেই তাঁবুগুলি টানানোর সাথে সাথে তারা বাজার সাজাতো। সেই বাজারে কি কি কেনা যেত সেখানে বলছে কি বলছে? ফ্রুট ছিল, মিল্ক ছিল, ডাল ছিল, রাইস ছিল। এবং তারা যে তাঁবু টানাতো সেই তাঁবু টানার মধ্যে তারা রাত্রে কি করতো? তারা রান্না করে খাবার খেত, তারা ভোর হওয়ার আগে আবার চলেও যেত। এখান থেকে এরকম প্রশ্নগুলো হতে পারে। এবার দেখো তাদের সেই যে তাঁবু টানাতো, সেই তাঁবু টানানোর মধ্য দিয়ে
আরেকটা কথা তোমাদের এখানে কিন্তু বলেছি আমি, যে তাঁবুগুলি কিন্তু স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা এবং তহসিলদারের তাঁবু কিন্তু পাশাপাশি থাকতো। এবার বলছে এই যে তারা যে সন্ধ্যায় আলোচনা করতো, ডিসকাস হতো, সেই আলোচনার বিষয় ছিল কিন্তু অল অফ শিবা, সবকিছু শিবকে নিয়ে আলোচনা। কেননা তার অমরনাথ যাচ্ছেন শিবলিঙ্গ দেখার জন্য, ভগবান শিবকে দেখার জন্য, ভগবান শিবকে পরিদর্শন করার জন্য। তার জন্য এখানে শিবের আলোচনা ছিল। সেখানে যখন তারা যাচ্ছিল, সেখানে পাঞ্জাবে যখন তারা গেল, সেই পাঞ্জাবে গিয়ে যখন স্বামী বিবেকানন্দের সঙ্গে যারা ছিল অন্যান্য সন্ন্যাসীরা, সাধুরা, তারা কিন্তু স্বদেশ এবং বিদেশি নিয়ে তর্কে জড়িয়ে পড়ত। এবং সেখানে কার মানুষরা সেই পাঞ্জাবের সেই যারা সন্ন্যাসী ছিল, তারা মুসলমানদের দেখতে পারত না। কেননা সেই পাঞ্জাবের মাটি অনেকবার সেই মুসলমান দ্বারা কি হয়েছে, লণ্ডভণ্ড হয়েছে। মুসলমানরা সেখানে পাঞ্জাবের শিখদের অখণ্ড অত্যাচার করে তাদের হত্যা করেছে। পাঞ্জাবের মাটি সেই শিখদের রক্তে ভিজে গেছে। সেই অত্যাচার করেছে কারা? মুসলমানরা। তাই সেই কানকার সন্ন্যাসীরা মুসলমানদের কিন্তু দেখতে পারতেন না, অথচ তারা বিদেশিদের ভালোবাসতেন। তাই এখানে কিন্তু বলা আছে যে সোয়েল অফ দা পাঞ্জাব, মানে পাঞ্জাবের মাটি রক্তে, এখানে আছে সোয়েল অফ দা পাঞ্জাবের মাটি, মানে এখানে সম্পূর্ণটা লিখিনি কেন জায়গা হবে না। পাঞ্জাবের মাটি রক্তে ভিজে গিয়েছিল। তারা যে রক্ত দিত, তারা যে প্রাণ দিত, কেন প্রাণ দিত? ডাইড ফর দ্য ফেইথ, তাদের বিশ্বাসের জন্য প্রাণ দিতে। আমরা প্রাণ দিলে হয়তো পাঞ্জাব কোন একটা সময় তারা সেই তাদের যে স্বাধীনতা সেটা তারা খুঁজে পাবে। তাই মুসলমানদের বিরুদ্ধে তাদের কিন্তু লড়াই জারি ছিল। তাই স্বামী বিবেকানন্দ সেখানে কিন্তু, যদিও তিনি মনে মনে মুসলমানদের ভালোবাসতেন, সেখানে কিন্তু মুসলমানদের হয়ে তিনি কথা বললে পরে তিনি বিপদে পড়ে যাবেন বলে তিনি কিন্তু কথা বাড়াননি। তাই তাদের আলোচনা বিষয় ছিল কিন্তু শিব মন্দির। ঠিক আছে, শিব। এবার তারা কি করলো, ইসলামাবাদ ছেড়ে তারা পওয়ান নামক একটা স্থানে সেখানে গেলেন। মানে ইসলামাবাদ থেকে তারা কোথায় গেলেন? পওয়ান। এই পওয়ান ছিল একটা হোলি স্প্রিং, পবিত্র একটি ঝর্ণা। এখানে কিন্তু তারা একটা দিন কাটালেন, এখানে কিন্তু তারা ক্যাম্প করলেন। এবং সেখানে যখন ক্যাম্প করলেন, হোলি স্প্রিং ছিল, পবিত্র ঝর্ণা ছিল, তাই সেখানে মন্দির ছিল। এই যে সাইন টু সাইন, এটা কিন্তু মন্দির। এই যে তারা 2 থেকে 3 জন, 4 থেকে 5 জন দলে দলে তারা কিন্তু মন্দিরে ঘুরতে লাগলো। হ্যাঁ, এবং সেখানে তারা কি করলো, সেখানে তারা যে পহলগ্রাম যে একটা জায়গা, সেই পহলগ্রামে তারা কিন্তু একটি রাত কাটালো। কেন? একাদশী পালন করার জন্য তারা পহলগ্রাম গেল। সেই পহলগ্রামে একটা দিন কাটালো একাদশী পালন করার জন্য। কেননা সেখানে যে এই যে তীর্থযাত্রা ছিল, সেই তীর্থযাত্রা করতে গেলে যত কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত, বিবেকানন্দ প্রতিটি নিয়ম কানুন কিন্তু মেনে চলেছিল। তাই একাদশী করতে গেলে একাদশী দিন কিন্তু সেখানে কিন্তু কিছু খাওয়া যায় না, উপবাস থাকতে হয়। তাই সেদিন তারা বিশ্রাম নিয়েছিল। সেই পহলগ্রামটা ছিল শেফার্ডসদের একটা গ্রাম, মানে সেখানকার মানুষেরা মেষ পালন করত। এবং সেখানে সেই পহলগ্রামে সেখানে কিন্তু পাইন গাছ ছিল। সেই পাইন গাছগুলি যে পাহাড়ের যে পাহাড় পর্বত ছিল, সেখানে যে সুন্দরভাবে সাজানো ছিল, সেই পাইন গাছের সেই সৌন্দর্য দেখে মনে পড়ে যাচ্ছিল সুইজারল্যান্ডের কথা, নরওয়ের কথা। সেখানকার ছবিটা এত সুন্দর ছিল, প্রাকৃতিক এত সুন্দর ছিল যে সুইজারল্যান্ড এবং কিন্তু নরওয়ের কথা মনে পড়ছিল। পরীক্ষা আসতে পারে সুইজারল্যান্ড এবং নরওয়ের মতো কোন জায়গাটিকে দেখে মনে হচ্ছিল? মনে রাখবে পহলগ্রাম। এই পহলগ্রামটা কাদের গ্রাম ছিল? দেখো, দ্য ভিলেজ অফ শেফার্ডস, মেষ পালকদের গ্রাম ছিল। এটা কিন্তু মনে রাখবে। তো মাত্র 3টি প্রশ্ন আসবে। একটা হয় কবিতা, হয় গল্পের উৎস থেকে আসবে, নয় এই যে লেখক হিসেবে এই পরিচিতি থেকে একটা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন এই পাঠ থেকে আসবে, আর একটা প্রশ্ন দেখো কত জায়গা রয়েছে। এই গল্পটা থেকে প্রশ্ন আসবে, তোমরা শুধু মনে রাখি দাও। তাহলে পহলগ্রাম থেকে একটা প্রশ্ন আসতে পারে, পওয়ানে কি ছিল, হোলি স্প্রিং ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে আমরা কি পেলাম? যে সিনারিটা যে ছিল, সুইজারল্যান্ড এবং নরওয়ে যে সিনারিটা ছিল, সেটা কিন্তু কোথায় ছিল? পাইন গাছের জন্য। এবং সেটা সেই পাহাড়টাকে ছোট্টটাকে খুব সুন্দর দেখাচ্ছিল। এবং সেটা দেখে মনে হচ্ছিল তারা যেন সেই সুইজারল্যান্ডে কিংবা নরওয়েতে আছে। এবং সেখানে তারা কিন্তু একটা দিন কাটিয়েছিল একাদশী পালন করার জন্য। এবার এই পহলগ্রাম থেকে, এই পহলগ্রামটা ছিল দেখো মানুষ বসবাস করার জন্য কিন্তু শেষ গ্রাম, শেষ চিহ্ন ছিল। এখানে কি করতো? এখানে ছিল একটা ব্রিজ, তারা একটা ব্রিজ দেখতে পেয়েছিল। কিছু জমি তারা দেখতে পেয়েছিল যেখানে চাষবাস করা হয়। এবার
তারপরে কিছু বাড়ি দেখতে পেয়েছিল, ছোট ছোট কিছু ঘর দেখতে পেয়েছিল, আবার কিছু কিছু ছোট ছোট পাহাড়ও দেখতে পেয়েছিল। এবার এই যে তাদের যে দল ছিল, এক একটা মাঠে প্রায় 2 থেকে 3,000 কিন্তু লোক ছিল। মানে সেই সময় যে সপ্তাহগুলি ঠিক থাকতো, সেই সপ্তাহগুলি মনে হতো পুণ্যার্থী দিয়ে কাশ্মীরটা ভরা ছিল। এবং সেখানে তাদের যে দল প্রতিনিয়ত প্রায় 2 থেকে 3,000 লোক কিন্তু তারা সেখানে যাতায়াত করত। এবার দেখো তাহলে তারা কি করলো, তারা এই পহলগ্রাম থেকে, পহলগ্রামের শেষ চিহ্ন কি ছিল বললাম, মানুষ বসবাস করার শেষ চিহ্ন। পহলগ্রামে তারা দেখতে পেয়েছিল একটা ব্রিজ, পহলগ্রামে ছিল কি খামার বাড়ি, পহলগ্রামে ছিল কি চাষ করার জমি, পহলগ্রামে তারা কিন্তু কিছু ছোট ছোট পাহাড়ও দেখতে পেয়েছিল। সেই পহলগ্রামের মধ্যে, সেই পহলগ্রাম পার হয়ে তারা যখন গেল, সেখানে ছিল পাইন উড, সেই পাইন গাছের বন হইতে তারা কিন্তু একটা রাত কাটালো। সেই পাইন গাছের বন হইতে যখন তারা একটা রাত কাটালো, সেখানে কিন্তু জুনিপার যে গাছ ছিল, সেই জুনিপারের গাছের কিন্তু জ্বালানি ব্যবহার করেছিল, যেটা যেটা খুব সুন্দর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সে খুব সুন্দর জ্বালানি হয়। তারপরের দিন তারা পার হলো সেই পাইন উড গাছের যে পাশে যে তারা রাত কাটিয়েছিল, তারপরের দিন যখন ভোর হলো, সেই ভোরের দিন ভোরবেলা তারা পার হয়ে গেল কি স্নো লাইন এ ফ্রোজেন রিভার, অর্থাৎ নদী গেছে পাশ দিয়ে, সেই নদীতে বরফ জমে গেছে। সেই বরফ জমা নদীর পাশ দিয়ে তারা যেতে যেতে আবার যখন সন্ধ্যা হলো, সেই সন্ধ্যায় কিন্তু তারা সেই নদীর পাড়েই কিন্তু একটা রাত কাটালো। সেদিন রাত্রে তারা সেই জুনিপার গাছ দিয়ে তারা জ্বালানি তৈরি করলো। এবার সেখানে তারপরে তারা কি করলো, সে রাত কাটানোর পরে তারা এবার মানুষ চলাচল করার যে রাস্তা, সাধারণ মানে যে রাস্তা, সেই রাস্তা তারা কিন্তু আর পেল না। এবার যে রাস্তা সোজা কিন্তু খাড়াই পাহাড়ের পথের দিকে, যেমন করে গোট পথ, একটা ছাগল যেতে যতটুকু রাস্তা লাগে সরু রাস্তা, ঠিক সরু রাস্তা দিয়ে তারা কিন্তু উপরে উঠতে লাগলো। অর্থাৎ তারা প্রায় অমরনাথ কিন্তু পৌঁছে গেছে। এবার তারা কি করলো, সেই পায়ে চলা পথ দিয়ে চলতে চলতে সামনে একটা গিরিখাত পেল। সেই গিরিখাতের মধ্যে অনেক বোল্ডার টোল্ডার ছিল। সেখানে গিয়ে তারা কিন্তু অমরনাথ গুহার পাশে পৌঁছে গেল। সেখানে গিয়ে যে বরফ গলা জলে পুষ্ট নদী, সেরকম 5টা নদীতে বিবেকানন্দ কিন্তু স্নান করেছিল। তারপরে সবার অগোচরে কিন্তু সেই গুহার মধ্যে অমরনাথ যে গুহাটা ছিল, সেই অমরনাথ গুহার বাইরে যে ছবিটা ছিল বরফে তুষারে খুব সুন্দর ভাবে, এত সুন্দর ছিল বলার মতো ছিল না। সেখান দিয়ে প্রবেশ করলেন অমরনাথ গুহার মধ্যে। সেখানে গিয়ে মনে হলো যে সূর্য আলো সেখানে পৌঁছায়নি। স্বামী বিবেকানন্দ যখন সেই ভিতরে প্রবেশ করলেন, সেখানে আর অনেক মানুষ ছিল। তার উপর দিয়ে কিছু 2টি পায়রা ডানা ঝাপটি ঝাপটি কিন্তু উড়ে গেল। এবার সেইখানে গিয়ে সবার অলক্ষ্যে গিয়ে স্বামী বিবেকানন্দ সেই যে আইস পিলার ছিল, সেই শিবলিঙ্গ ছিল, সেই শিবলিঙ্গের সামনে নতমস্তকে অর্থাৎ হাঁটু গেড়ে বসে 2 থেকে 3 বার সবার অগোচরে তিনি প্রণাম করলেন। সেই প্রণাম করার মধ্য দিয়ে তিনি স্বয়ং শিবের দেখা পেলেন। স্বয়ং শিবের দেখা যখন পেলেন, সেখান থেকে তিনি পরবর্তীকালে সেই গুহা থেকে যখন বেরিয়ে এলেন, যাতে তিনি সেখানে আর কি আপ্লুত না হয়ে পড়েন, পরবর্তীকালে তিনি জানান তিনি সেখান থেকে তিনি বর পেয়েছিলেন, যে বরটি ছিল অমর। সেই অমর কিন্তু তিনি সেই শিবের কাছ থেকে লাভ করলেন, যেটা ছিল ইচ্ছা মৃত্যু। স্বামী বিবেকানন্দ ইচ্ছা করলে মৃত্যু হবে, না হলে মৃত্যু হবে না, এটা তিনি পেলেন। তাহলে দেখো, স্বামী বিবেকানন্দ সেই মন্দিরে প্রবেশ করলেন, সেই আইস পিলার দেখলেন। সেই আইস পিলার দেখার পর তিনি সাষ্টাঙ্গে তিনি কি করলেন, হাঁটু গেড়ে বসে একদম পড়ে প্রণাম করলেন। কেউ তাকে দেখতেই পেল না। তার উপর দিয়ে পায়রাগুলি উড়ে গেল। স্বয়ং শিব এসে তাকে আশীর্বাদ করলো এবং তাকে অমর বরদান করলো। এবার সেখানে যখন বেরিয়ে এলেন, সেখানকার মধ্যে ব্রাহ্মণদের কোনো অত্যাচার ছিল না। এখানে দেখো লেখা আছে নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, অর্থাৎ সেই গুহার বাইরে দেখবে আমরা যখন ধর্মীয় স্থানে যাই, প্রচুর পরিমাণে ব্রাহ্মণদের অত্যাচার থাকে। কপালে একটা তিলক দিয়ে 10-20 টাকা চেয়ে থাকে, কিন্তু সেখানে কোন রকম ভাবে সেই মন্দিরের বাইরে কোন রকম ব্রাহ্মণদের অত্যাচার ছিল না, সাধারণ মানুষের অসুবিধার জন্য। তারপরে তারা সেখান থেকে বেরিয়ে এসে তারা সকালবেলা তারা এসে সে নদী তীরে বড় বোল্ডারের উপরে বসে তারা কিন্তু তারা সেখানে সেবা করলেন।
সেবা করার পরে তিনি সেখান থেকে সবার সামনে তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি এই অমরনাথ যে মন্দিরটি, এটা প্রথম কিভাবে আবিষ্কার হয়েছিল। হয়তো কোনো একটা গ্রীষ্মকালে কোনো এক মেষ পালকের একটা যে ভেড়ার দল ছিল, সেই ভেড়ার দল হারিয়েছিল। সেই খুঁজতে খুঁজতে কোনো এক সময় এখানে এসে উপস্থিত হয়েছিল এবং সে তখন স্বয়ং শিবকে দেখেছিল এবং সে এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে বলেছিল। তারপর হয়তো দুজন এসেছিল। এইভাবে জানতে জানতে আজকের এই অমরনাথ, এইভাবে সেই স্বামী বিবেকানন্দ সেই অমরনাথের কেভের বর্ণনা করলেন এবং তিনি বললেন, এই অমরনাথের মধ্য দিয়েই কোথাও একটা সুড়ঙ্গ পথ রয়েছে। সেই সুড়ঙ্গ পথ হচ্ছে কৈলাসে যাওয়ার জন্য রাস্তা, যে শিবের বাসস্থান। এই গল্পটির সমাপ্ত ঘটলো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে। তাহলে কৈলাস যাওয়ার পথ কোথায় রয়েছে? অমরনাথে রয়েছে। সেই অমরনাথে কয়টি পায়রা ছিল? 2টি পায়রা ছিল। মনে রাখবে, কথিত আছে যে সেই অমরনাথের মধ্যে আজও নাকি সেই পায়রা 2টি দেখা যায়। সেই অমরনাথের মধ্যে সেই পায়রাগুলি থাকতে সেই পায়রাগুলি নাকি অমরত্ব লাভ করেছে। তার জন্য সেই পায়রাগুলি এখনো নাকি বিরাজমান। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের গল্প। আশা রাখছি তোমাদের প্রতিটি প্রশ্ন তোমরা উত্তর খুঁজে পাবে এবং ভালো করে যদি দেখো, তোমাদের কোথাও অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা সেই গল্পটি একবার থেকে দুবার শোনো, পড়ার কোনো দরকার নেই, তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসে যদি তোমাদের আরো কোনো সমস্যা থাকে গল্প কবিতা নিয়ে, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি সেই উত্তরগুলো তোমাদের অবশ্যই দিয়ে দেবো। আর যারা চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।